কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। এখনো শঙ্কামুক্ত নয় চিকিৎসাধীন নূরের অবস্থা। গণ অধিকার পরিষদ সভাপতিকে মারধরের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত সরকারের। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। এই তদন্ত জুডিশিয়াল একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে চায় বিএনপি। 37 জাতিগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশে তারেক রহমান। পিছিয়ে পড়াদের জন্য সরকারি চাকরি সহজ করার প্রতিশ্রুতি। একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিভিন্ন জেলায় মানববন্ধন ও র্যালি। সন্ধানের তাগিদ রাজনৈতিক সহযোদ্ধাদের, এখনো প্রিয় মানুষের অপেক্ষায় পরিবার। প্রচার লিফলেট বিতরণে ব্যস্ত ডাকসু নির্বাচনের পদপ্রার্থীরা। বাক্সাসের ইশতেহার ঘোষণা, বৈরী আবহাওয়ার কারণে ডাকসুতে ঢিলে ঢালা প্রচারণা। উন্নত চিকিৎসা পেতে বিদেশে বিপুল অর্থ ব্যয় হচ্ছে জানালেন পরিকল্পনা উপদেষ্টা। ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আশ্বাস নেতাদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে। একদল বিক্ষোভকারী এই হামলা চালায়। তারা ভবনটির নিচতলায় আগুন দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে উত্তেজনা চলছে গত কয়েকদিন ধরে। শনিবার সন্ধ্যায় আবারও হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যা ৬টার দিকে একদল বিক্ষোভকারী জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। তারা কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এক পর্যায়ে কার্যালয়ের নিচতলায় আগুন দেয়া হয়। পরে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠিপেটা করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। জলকামান দিয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলে। জাতীয় পার্টির নেতাকর্মীরা জানায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। গণ অধিকারের লোকজন আসছিল, এসে অতর্কিতভাবে এখানে পুলিশ গার্ডে ছিল, পুলিশে ইট পাটকেল মারানো, পুলিশ একটু পিছু হটছে। তারা এখানে এসে এই তালাটা ভেঙে এই ঘরটার মধ্যে ঢুকে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। বিগত এক বছরের মধ্যে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতায়, একটি অংশের পৃষ্ঠপোষকতায় আমাদের কার্যালয় ইতিপূর্বে দুবার অগ্নিসংযোগ করেছিল। গতকালও 3বারের মতো এসেছিল। আজকেও যে অগ্নিসংযোগ করতে পারলো তাতে 3য়বারের মতো অগ্নিসংযোগ করলো। আমাদের প্রশ্ন, আমরা কি মধ্যযুগীয় বর্বরতার দিকে ধাবিত হব? বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয় শুক্রবার রাতে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে। এই ঘটনায় জাতীয় পার্টিকে দায়ী করে 48 ঘন্টার মধ্যে দলটিকে নিষিদ্ধ সহ 3 দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এর আগে কাকরাইল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাংশ। কোন দল নিষিদ্ধ করা অন্য রাজনৈতিক দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারি বলেন, দেশে নব্য মপতন্ত্র সৃষ্টি হয়েছে। লাঠিচার্জের সময় সেখানে জাতীয় পার্টির কোনো সদস্য ছিল না, রাস্তায়ও ছিল না, সেখানেও ছিল না। তো আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে আরেকটি দলকে ব্যান করতে হবে। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে। জাতীয় পার্টিকে ব্যান করা, জাতীয় পার্টিকে রাস্তায় নামতে না দেয়া, জাতীয় পার্টিকে দোসর বলা, এই ধরনের ট্যাগিং রাজনীতির মাধ্যমে দেশে নব্য মপতন্ত্রের সৃষ্টি হচ্ছে। দেশে গণতন্ত্র হোঁচট খাচ্ছে। এ সময় ভিপি নূরের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন শামীম হায়দার পাটোয়ারি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নুরুল হক নূরের মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। আর তার দল গণ অধিকার পরিষদের দাবি, পুরো হামলাই পরিকল্পিত, দায়িত্বশীলরা দায় এড়াতে পারে না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানিয়েছে বিএনপিও।
নুরুল হক নূরের চিকিৎসায় গঠন করা হয়েছে 6 সদস্যের মেডিকেল বোর্ড। বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা চালানো হয় শুক্রবার রাতে। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি নূরের চিকিৎসা চলছে মেডিকেল বোর্ডের অধীনে। তাকে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার জাহিদ রায়হান। সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকেও টার্ন নিতে পারত, কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যোদ্ধা হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত। আমরা এখন আল্লাহ করতেছি, এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম, যেখানে 135 থেকে 45 থাকে ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে 121 ইজ এ ভেরি ব্যাড সাইন ফর সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না, আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন। গতকালের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। নুরুল হক নূরকে যে হত্যা চেষ্টা করা হয়েছে আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর গতকাল হামলা করা হয়েছে। সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরে হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য যারা আন্দোলন করেছেন তাদের উপর নির্মম হামলা দেশের মানুষ মেনে নেবে না। 2024-এর অগাস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার যেন এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। নূরের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে গণ অধিকার পরিষদ। এই ঘটনার সাথে যারা জড়িত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কয়েকজন উপদেষ্টা, পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, রোববার নির্বাচন ও সমসাময়িক বিষয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পুলিশ ও সেনা সদস্যদের মারধরের শিকার হন তিনি। ঢাকা মেডিকেলে চলছে তার চিকিৎসা। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠকে বসেন কয়েকজন উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নূরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত করবে সরকার। এই ঘটনায় জাতীয় পার্টির ভূমিকাও খতিয়ে দেখা হবে। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। প্রেস সচিব জানান, রোববার সার্বিক পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল কিছু পার্টির সাথে, রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। 3টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির 15 তারিখের আগেই হবে নির্বাচন। এটা স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক
ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। এদিকে আহত নুরুল হক নূর ও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি উন্নত চিকিৎসা ও প্রয়োজনে আহতদের দেশের বাইরে পাঠানোর কথা জানান এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইনশিওর করার উনি বলেছেন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শেষ হয় মিছিলটি। এই সময় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সহ নানা স্লোগান দেন নেতাকর্মীরা। পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ থেকে নূরের উপর হামলায় দায়ীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির দাবি জানান সংগঠনের নেতারা। তাদের অভিযোগ, নূরকে হত্যার জন্যই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রাতে নাটোর শহরের কানাইখালী এলাকা থেকে মশাল মিছিল বের করে নেতাকর্মীরা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা নুরুল হক নূরের উপর হামলার নিন্দা সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে। ঝিনাইদহেও জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পরে পায়রা চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা। এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক দল হিসেবে ভিন্নতা থাকতে পারে, তবে 24-এর গণ অভ্যুত্থানের ব্যাপারে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সকল দল এক ও অভিন্ন। এ সময় জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর, এমন প্রতিশ্রুতি দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন চেয়েছেন। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি উগ্রবাদী পক্ষ দেশের মানুষকে বিভক্ত করতে চায়। আরফিন শাকিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। আবহমান বাংলার বৈচিত্র্যময় আদি সংস্কৃতি, দেশের সমতলের 14টি জেলার 37টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ণিল সাংস্কৃতিক আয়োজন। ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজন করে বৈচিত্র্যপূর্ণ এমন সমাবেশের। ঐক্য আর সম্প্রীতির বার্তা নিয়ে বর্ণ, গোত্র আর ধর্মের রেখা ভুলে তাদের সাথে যোগ দেন আশপাশের জেলার কয়েক হাজার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও। প্রায় 3 বছর পর ময়মনসিংহে বিএনপির কোনো আয়োজনে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, সবাইকে নিয়ে রেইনবো বাংলাদেশ গড়বে বিএনপি। দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে, বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। তারেক রহমান বক্তব্য শুরু করেন ময়মনসিংহকে শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যবাহী জেলা হিসেবে আখ্যায়িত করে। আগতদের বললেন, সরকারি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নেয়ার। ধর্ম, ভাষা, সংস্কৃতি আছে, সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে, যে কোনো উপায় আপনাদেরকে শিক্ষা, কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো কিন্তু গ্রহণ করা অত্যন্ত জরুরি। সব জনগোষ্ঠীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন তারেক রহমান। প্রতিশ্রুতি দেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরি সহজ করার। বাংলাদেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। পাহাড় সমতল মিলে দেশের মোট জনসংখ্যার প্রায় 1% ক্ষুদ্র জাতিগোষ্ঠী। আসছে সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে তাদের সমর্থন চেয়েছেন তারেক রহমান। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়।
এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিএনপি নেতাদের রাজাদের ঐতিহ্যবাহী মুকুটের স্মারক পরিয়ে দেওয়া হয়। উপহার দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যদের। বিএনপির পক্ষ থেকে সেলাই মেশিন উপহার দেন তারেক রহমান। জাতীয়তা বাংলাদেশী নির্ধারণ করার মাধ্যমে দেশের সকল জনগোষ্ঠীকে এক জাতিসত্তায় পরিণত করেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমান। দলের চেয়ারপারসন খালেদা জিয়া 2007 সালে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য আলাদা সংগঠন করার উদ্যোগ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার 31 দফায় 15 নম্বরে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য রূপরেখা দিয়েছেন। আগতদের আশা, এই রূপরেখা বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশ হবে সাম্য আর সম্প্রীতির। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ময়মনসিংহ। নুরুল হক নূরের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গভীর চক্রান্ত, ষড়যন্ত্রের অংশ। এই মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জাতীয় পার্টি 82 সাল থেকে 90 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। গণ অধিকার পরিষদের ছাত্রনেতা সম্রাটকে পেটানোর একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মেরুন রঙের পোশাক পরা এক যুবক সম্রাটের মাথায় আঘাত করছে। পুলিশ ও সেনা সদস্যের সামনে সিভিল পোশাকে কে এই ব্যক্তি হামলা করেছে তা নিয়ে তৈরি হয় ধূম্রজাল। পুলিশ, ডিবি কেউ তার পরিচয় নিশ্চিত করেনি। জানা যায় হামলাকারী ব্যক্তি কনস্টেবল মিজানুর রহমান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানান হামলাকারী পুলিশেরই সদস্য। শুক্রবার রাতে কাকরাইলে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় নুরুল হক নূর সহ বেশ কিছু নেতাকর্মীদের পেটায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ছাত্রনেতা সম্রাটকে লাঠি দিয়ে মাথায় আঘাত করতে থাকেন সাদা পোশাকের এক যুবক, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর থেকে গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে বহিরাগতরাও তাদের উপর হামলা করেছে। তখনও স্পষ্ট হয়নি ওই ব্যক্তিকে। পরে জানা যায় হামলাকারী পুলিশ সদস্যই, পল্টন থানার কনস্টেবল মোহাম্মদ মিজানুর রহমান। তিনি ওই থানারই ওসির ড্রাইভার। তবে ডিএমপির পক্ষ থেকে তার নাম পরিচয় জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, হামলায় অংশ নেওয়া ব্যক্তিটি ডিবিরও সদস্য নয়। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে জানানো হয়, মেরুন রঙের টি শার্ট পরা ওই ব্যক্তি পুলিশ কনস্টেবল। এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি, উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। হ্যাঁ, উনি ওই ল ডিউটিতেই ছিলেন। বাকিটা আপনারা ডিএমপির কাছ থেকে জানতে পারবেন। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে বলে জানান প্রেস সচিব। এখানে আমরা যা কাজ করছি প্রত্যেকটার বিষয়ে আমাদের সিনসিয়ারিটি আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সিলেটের চৌহাট্টায় মানববন্ধন করেছে আমরা গুম পরিবার। এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। এ সময় বিএনপি নেতা ইলিয়াস আলী সহ গুমের শিকার মানুষদের সন্ধানের তাগিদ দেন তিনি। বলেন, জাতি যখন নির্বাচনের জন্য প্রস্তুত, তখনই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, আলামত দেখা যাচ্ছে আরেকটি ফ্যাসিজমের। এই অপচেষ্টা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আরিফুল হক। এখানে আরো ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি। একদিকে গুম, অন্যদিকে দেশের সামগ্রিক পরিস্থিতিতে এই ফ্যাসিজমের আরেকটি আলামত আমরা দেখতে পাচ্ছি। মানববন্ধন ও র্যালি হয়েছে খুলনাতেও। সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, গুমের শিকার যেসব মানুষের সন্ধান এখনো মেলেনি, তাদের স্বজনরা জানেও না পরিবারের প্রিয় মানুষটি আদৌ বেঁচে আছে কিনা। ময়মনসিংহে মানববন্ধনের পাশাপাশি র্যালি করেছে মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাক। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। ডাকসু নির্বাচনে বুথের সংখ্যা
500 থেকে বাড়িয়ে 710 করা হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। এই সময়সীমার মধ্যে ভোট দিতে পারবেন লাইনে দাঁড়ানো সবাই, এমন তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চিফ রিটার্নিং অফিসার। ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত পদপ্রার্থীরা। নারী প্রার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নানা নিয়মের কারণে তারা প্রচারে পিছিয়ে পড়ছেন। এদিকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বাক্সাস। সকাল থেকে অনেকটা নীরব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছুটির দিন হওয়ায় প্রার্থী বা ভোটারদের তেমন পদচারণা ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হলগুলোতে প্রচারণা শুরু হয়। বিভিন্ন হলের সামনে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন কেন্দ্রীয় ও হল সংসদের প্রার্থীরা। ভোটারদের সঙ্গে সখ্যতা আরও বাড়ানোর চেষ্টা তাদের। নির্বাচিত হলে শিক্ষার্থীদের হয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। ঠিক ওইভাবে কোনো বাধা নাই, কিন্তু প্রচারণের যে আচরণবিধি আছে এগুলো মাঝে মাঝে 2-1টা লঙ্ঘন হচ্ছে। ছাত্রদের কোন জায়গাগুলোতে ইফোর্ট দেওয়া প্রয়োজন, কোন জায়গাগুলোতে তাদের গ্যাপ আছে, কোন জায়গাগুলোতে উন্নয়ন করা প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরে আমি আমার মতো করে কাজ করেছি স্টুডেন্টদের সবাইকে নিয়ে। এই জায়গায় আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতে চাই, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই। প্রচারণার ক্ষেত্রে বৈষম্যের কথাও তুলে ধরেন নারী প্রার্থীরা। বলেন, নারী হলের সংখ্যা কম, তার ওপর নারীদের এক হল থেকে অন্য হলে যাতায়াতের সুযোগ না থাকায় পুরুষ প্রার্থীরা প্রচারণায় সুযোগ পাচ্ছেন বেশি। ছেলেদের হল সংখ্যা নারীদের হল সংখ্যার প্রায় দ্বিগুণ। সেই ক্ষেত্রে কিন্তু ছেলেদের প্রচারণার জায়গাটা, বিচরণ করার জায়গাটা অনেক বেশি। তো সেই জায়গাটায় কিন্তু নারী শিক্ষার্থীর জন্য কেন্দ্রীয়তে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি হয়নি। একটা ছেলে হয়ে সে 13টা হল কভার করতে পারছে, আর একটা মেয়ে সে তাদের মেয়েদের 5টা হলই কভার করতে পারছে না। তো এখানে একটা ছেলের এবং একটা মেয়ের যে পার্থক্য সেটা দৃশ্যমান। এদিকে 8 দফার ইশতেহার ঘোষণা করেছে আব্দুল কাদের ও আবু বাকের মজুমদারের প্যানেল গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেখানে প্রাধান্য পেয়েছে একাডেমিক ও প্রশাসনিক সংস্কার, নারী নিরাপত্তা, স্টুডেন্ট ওয়েলফেয়ার, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্টের মতো বিষয়গুলো। ক্রেডিট ট্রান্সফারের কথা বলতেছি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার করে বিশ্বের যে কোনো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে যাতে ভর্তি হতে পারে, তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি করা হবে। রাষ্ট্র কর্তৃক বেদখল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের 300 একর জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে কাজ করব। প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রার্থীরা। এসব অভিযোগ নিষ্পত্তিতে 7 সদস্যের টাস্কফোর্স গঠন করা হলেও প্রার্থীরা বলছেন নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জাকসু নির্বাচনে চলছে দ্বিতীয় দিনের প্রচারণা। দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে প্রচারণা ছিল কম। দুপুরের পর পরিস্থিতির উন্নতি হলে প্রচারণা জমে ওঠে। ছাত্রদলের পাশাপাশি অন্য ছাত্র সংগঠনগুলো চালিয়েছে গণসংযোগ। এবার জাকসু নির্বাচনে 179 জন প্রার্থী, এর মধ্যে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 এবং এজিএস পদে লড়ছেন 16 জন। শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয় প্রচারণা। ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাউথ এশিয়ান্স ফর হিউম্যান রাইটস এর প্রতিনিধি দল। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান্স ফর হিউম্যান রাইটস এর সহসভাপতি রশ্মি গোস্বামী, পাকিস্তানের মানবাধিকার কর্মী শারুফ ইজাজ, শ্রীলঙ্কার দীক্ষা ইলাঙ্গা সিংহে ও অনুসুয়া কল্লুরে এবং বাংলাদেশের সায়েদ আহমেদ। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সমাজ কল্যাণ ও নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর ও দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দক্ষ জনবল সংকটে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য প্রতি বছর উন্নত চিকিৎসা পেতে মানুষ বিপুল পরিমাণ অর্থ বিদেশে ব্যয় করছে, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হেলথ কনক্লেভ 2025-এর শীর্ষক এক সেমিনারে তিনি স্বাস্থ্য সেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনার তাগিদ দেন। অংশীদারিত্বের ভিত্তিতে রাজধানীর বাইরে বেসরকারি হাসপাতালগুলোর শাখা স্থাপনের আহ্বান জানান পরিকল্পনা উপদেষ্টা। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে অংশীজনদের সমন্বয়ে জিডিপির 5% স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হবে। স্বাস্থ্য খাত পিছিয়ে থাকার জন্য দুর্নীতি ও বাজেট বরাদ্দের স্বল্পতাকে দায়ী করেন তিনি। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বাড়ানোর তাগিদ দেন। অবকাঠামো আছে কিন্তু ডাক্তার নাই,
ডাক্তার আছে, নার্স নাই, যন্ত্রপাতি আছে কিন্তু টেকনিশিয়ান নাই। এগুলোর মধ্যে সমন্বয় সাধন একটা পরিকল্পনার বিষয়। বিশেষ করে আমি বলবো যে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, এটা একটা বড় জিনিস। এটা কি করে তৈরি করা যায়? আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির up to 5% আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব, up to 5%। এটা কোনো অপশন নাই, উই ডোন্ট হ্যাভ এনি অপশন বাট টু ডু দ্যাট। এখানে দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়, এবং আমি দেখি যে কাড়াকাড়ি শুরু হয়ে যায় যখন পেশেন্ট, আমি ডাক্তার দেখায় বের হই। 3 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছেন বিসিএস চাকরি প্রার্থী 3 শিক্ষার্থী। তাদের অভিযোগ, 2023 সালে বিধিমালা প্রণয়ন করে বিসিএস পরীক্ষার মাধ্যমে নন ক্যাডার পদে নিয়োগের সুযোগকে সংকুচিত করা হয়। পরে চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে বর্তমান সরকার বিধি সংশোধনের উদ্যোগ নেয়, কিন্তু নিয়োগ বাণিজ্য সিন্ডিকেটের কারণে এখনও তা গেজেট আকারে প্রকাশ হয়নি বলে অভিযোগ অনশনকারীদের। পাশাপাশি বিসিএস এবং নন ক্যাডারে আগের মতো পদ বৃদ্ধি করে বেশি সংখ্যক প্রার্থীর সুপারিশের ধারা অব্যাহত রাখার দাবি জানানো হয়। যে ফাইল অনুমোদন হইতে 1 সপ্তাহ সময়ের প্রয়োজন হয় না, সেখানে 1.5 মাস হয়ে যাচ্ছে, অথচ আমাদের সে ফাইল অনুমোদন করা হচ্ছে না। আমরা এটা বুঝতে পারছি নিয়োগ বাণিজ্যের যে সিন্ডিকেট আছে, বাংলাদেশের মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমকে যারা ধ্বংস করতে চায়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এদেশে কোনোদিন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল হক। তিনি বলেন, গণতন্ত্রের নির্বাচনের কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী দিন। শনিবার বিকেলে প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নির্বাচনের সম্ভাবনা নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন দুপক্ষের বিতার্কিকরা। প্রতিদিন আপনি দেখবেন হয় একে ফোন করতেছে হয় ওকে ফোন করতেছে। এই মুহূর্তে ইন্টারনেটের পক্ষে সবচেয়ে বেশি সম্ভব সেটা হচ্ছে নির্বাচন দেওয়া, অর্থাৎ ইন্টারনেটই কেন সবচেয়ে বেশি নির্বাচন দেওয়ার পক্ষে পারফেক্ট। ইন্টারনেট এই মুহূর্তে হয়তো ইলেকশন অ্যারেঞ্জ করে একটা স্টেট গ্রুপ ইন্টারনেটের জন্য বুঝতে পারে, বাট ওই নির্বাচনটা কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির ফেভার সাপোর্ট। প্রতিযোগিতা শেষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল হক। তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। শুক্রবার বিকালে সপ্তমবারের মতো শুরু হয় বছরের অন্যতম বড় এই বিতর্ক উৎসব। বিশ্ববিদ্যালয় পর্যায়ের 32টি ও স্কুল কলেজ পর্যায়ের 32টি দল অংশ নেয় প্রতিযোগিতায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যোগদানের জন্য ভিসা না দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। শনিবার ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে যোগ দিতে এসে নিজেদের প্রতিক্রিয়া জানান এসব দেশের প্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন ফ্রান্স, স্পেন ও আয়ারল্যান্ডের মতো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-ওয়েল বারো বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রবেশাধিকার কোনোভাবেই সীমাবদ্ধ করা যায় না। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ কড়া ভাষায় প্রতিবাদ জানানো। জাতিসংঘ একটি নিরপেক্ষ স্থান, যেটা শান্তির জন্য কাজ করে, যেখানে বিরোধ মেটানো হয় আর যুদ্ধ ঠেকানো হয়। সেই অর্থে 80 বছর আগে প্রতিষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে প্রবেশাধিকারে কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ করা যায় না। এই বিষয়ে আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করব। ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী মুজাহিদ আহমেদ ঘালেব আল রাহাওয়ি। বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে
গোষ্ঠীটি। ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন মন্ত্রীও। বিবৃতিতে গোষ্ঠীটি আরও জানায়, প্রশাসনিক কার্যক্রম মূল্যায়নে আয়োজিত বার্ষিক কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। এ সময় টার্গেট করে তাদের উপর হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। শহীদের রক্ত তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানিয়েছে হুতি। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সহ হুতি সরকারের গুরুত্বপূর্ণ একাধিক সদস্যকে হত্যার দাবি করে ইসরায়েল। ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরে দেশটির লভিভ শহরে আন্দ্রি পারুবিকে গুলি করা হয়। হত্যাকারীকে ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। দেশটির প্রসিকিউটর জেনারেল অফিস জানিয়েছে, পারুবিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে হামলাকারী পালিয়ে যায়। 2019 সাল পর্যন্ত 3 বছর ইউক্রেনের পার্লামেন্টে স্পিকারের দায়িত্ব পালন করেছেন পারুবি। 2014 সালে রাশিয়া যখন ক্রাইমিয়া দখল করে তখন দেশটির ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি ছিলেন তিনি। মেঘ বিস্ফোরণের কারণে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ। এর মধ্যে ভূমিধসে জম্মু কাশ্মীরে নতুন করে প্রাণ গেছে আরও 11 জনের। নিখোঁজ অনেকেই। এদিকে পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাঞ্জাবের পর বন্যার ভয়াবহতা বাড়ছে আরেক প্রদেশ সিন্ধুতেও। বোঝার উপায় নেই, কয়েক ঘন্টা আগেও এখানে ছিল ঘরবাড়ি। শনিবার সকালে জম্মু কাশ্মীরের রামবান সহ বিভিন্ন স্থানে দেখা দেয় ভয়াবহ ভূমিধস, যাতে ধ্বংস হয়ে যায় বহু স্থাপনা। কর্তৃপক্ষ বলছে আবারও ক্লাউড বাস্ট বা মেঘের বিস্ফোরণ হয় জম্মু কাশ্মীরে। এর ফলে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় পাহাড়ি ঢল। তীব্র ঢলের কারণে বিভিন্ন স্থানে দেখা দেয় ভূমিধস। এতে প্রাণহানির পাশাপাশি নিখোঁজও রয়েছেন অনেকে। এর আগে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয় ভারতের আরেক প্রদেশ হিমাচল। এর মধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মানালির পরিস্থিতি সবচেয়ে খারাপ। কর্তৃপক্ষ বলছে অন্তত শতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই হোটেল এবং রেস্তোরাঁ। এখানে অনেক বড় একটা রেস্তোরাঁ ছিল, কিন্তু পাহাড়ি ঢলে ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করেই পাহাড়ি ঢল এবং ভূমিধস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছে। আমরা উদ্ধার কাজ শুরু করেছি। বিভিন্ন সংস্থাকে সতর্ক করা হয়েছে। এদিকে পাকিস্তানের পাঞ্জাবের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে লাহোরের বিস্তীর্ণ এলাকা। নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 লাখের বেশি মানুষ। পাঞ্জাবের পাশাপাশি সিন্ধু প্রদেশেও বাড়ছে বন্যার পানি। সতর্কতা জারি করা হয়েছে প্রদেশ জুড়ে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।